আলাইকুম। আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত। আমরা আজকে আলোচনা করব আয়কর আইন নিয়ে। নতুন করদাতারা কিভাবে ভয়মুক্তভাবে আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন সে ব্যাপারে। আমাদের সামনে আজকে উপস্থিত আছেন বিশিষ্ট বিজ্ঞ আয়কর আইনজীবী জনাব মোহাম্মদ আদনান। আপনাকে স্বাগত। আমরা প্রথমে জানতে চাচ্ছি, কাদের জন্য আয়কর রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক? ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ আদনান, আইনজীবী। আচ্ছা, আপনি যে প্রশ্নটা করছেন কাদের জন্য রিটার্ন দেওয়া বাধ্যতামূলক, আসলে বর্তমানে যে পরিস্থিতি হয়েছে, মানে যাদেরই টিন আছে সবাইকেই আয়কর রিটার্ন দিতে হবে, করযোগ্য আয় থাক আর না থাক। যদি যে কোনো প্রয়োজনে যদি আপনি টিন সার্টিফিকেট গ্রহণ করে থাকেন, অবশ্যই আপনাকে আয়কর রিটার্ন দাখিল করতে হবে, এটা বাধ্যতামূলক। ধন্যবাদ। আচ্ছা, আমরা এখন দেখতে পাচ্ছি মানুষ জরুরি প্রয়োজনে অনেকের আয়কর প্রত্যয়নপত্র বা অ্যাকনোলেজমেন্ট সার্টিফিকেট প্রয়োজন হচ্ছে। অনেকে ব্যাংকে টাকা আছে, ব্যাংক বলছে যে দ্রুত আপনি আয়কর প্রত্যয়নপত্র নিয়ে আসুন। তারা বিভিন্ন দোকানে যাচ্ছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে, যে জিরো রিটার্ন নামক যেই মহামারী বাংলাদেশে চলছে, যেটা বিপদ করদাতাদের জন্য। বিভিন্ন তার দেখা যাচ্ছে যে 50-60 কোটি বা 60 লাখ টাকার সম্পদ আছে, কিন্তু সে সেই সম্পদ তার রিটার্ন উল্লেখ করছে না। তার আয় ধরেন 10 লক্ষ টাকা আছে, সে সেখানে জিরো দেখাচ্ছে। এই ধরনের করদাতার জন্য, যারা তাদের আয় গোপন করছে, সম্পদ গোপন করছে, তাদের জন্য বিপদটা কি হতে পারে ভবিষ্যতে? ধন্যবাদ আপনাকে, আপনি খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করছেন। আসলে আমরা দেখছি এখন অনেক করদাতারা বুঝে না বুঝে প্রয়োজনে আয়কর রিটার্ন সাবমিট করছেন আপনার বিভিন্ন দোকানে গিয়ে অথবা বিভিন্ন দালাল মারফত, জিরো রিটার্ন নামক। তো আপনাকে আগে, যেহেতু দেশের নাগরিক হিসেবে সরকার ধরে নেই যে আপনি সব ধরনের আইন জানেন বলেই আপনাকে দেশের নাগরিক হিসেবে গণ্য করা হয়। না জানলে আপনাকে জেনে নিতে হবে। সো এখানেও আয়কর আইনের বিষয়টা কি, আপনি টিন সার্টিফিকেট যে কোনো কারণে নিয়েছেন, ওই টিন সার্টিফিকেটের বাম পাশে আপনার দেখবেন লিখাই আছে যে আপনি যদি এই টিন সার্টিফিকেট নেন, প্রতি বছর পর দিবসের মধ্যে আপনাকে আয়কর রিটার্ন সাবমিট করতে হবে। এখানে কোনো বিকল্প নেই। এই সাবমিট যদি যথাসময়ে না করেন তাহলে জরিমানার বিধান আছে, তারপরে পেনাল্টির বিধান আছে। এবার আসেন, এই জরিমানা থেকে বাঁচতে গিয়ে আপনি আয়কর রিটার্ন দাখিল করবেন। কেন করবেন? সরকার চাই আপনি দেশে সুন্দর করে লিগেল বৈধ উপায়ে আপনি ইনকাম করুন, সরকারকে ট্যাক্স দিন, নিজে শান্তিতে থাকেন। এটাই সরকার চাই এবং আমরা সবাই এটা চাই। সো এটার জন্য আপনাকে কি করতে হবে? সরকারকে, যদি করযোগ্য সীমার নিচে যদি আপনার আয় হয়, এটা তো আপনার কোনো সমস্যা নেই। আপনি এজন্য যদি কর না আসে কর দিবেন না। কিন্তু বর্তমানে যেভাবে মহামারী আকারে এই সুন্দর একটা প্রেসক্রাইব ফর্ম আছে, আপনার রিটার্নের একটা ফর্ম আছে, এই ফর্মটা যদি প্রত্যেক জায়গায় যদি আপনি 0 0 0 0 দেন, এটার বিপদ অবশ্যই ভয়ঙ্কর। কারণ একবার রিটার্ন যখন সাবমিট করবেন, আপনার ইনকাম না থাকতে পারে, কম থাকতে পারে, করযোগ্য আয় না থাকতে পারে, যদি আপনার সম্পদ থাকে, এই ব্যাংকে যদি টাকা জমার থাকে, ট্রানজাকশন থাকে, এগুলোর ব্যাখ্যাগুলোর নলেজে নিয়ে আপনাকে সুন্দরভাবে ধীরস্থির ভাবে একজন করবীর হয় আপনাকে নিজেকে জানতে হবে। নিজে যদি না জানেন, কর আইনে অভিজ্ঞ যারা, বিশেষ করে কর আইনজীবী আমরা যারা আছি, আমাদের সহযোগিতা নেবেন বা কর আইনজীবীদের সহযোগিতা নেবেন, কর বিষয়ে যারা অভিজ্ঞ এদের সহযোগিতা নেন, নিয়ে সঠিকভাবে রিটার্নটা দাখিল করুন। যদি, কেননা একবার রিটার্ন দাখিল করার পর কতগুলো স্টেপ আছে। প্রথম স্টেপটা কি, এই আপনারা রিটার্নটা করদাতা কোথায় দাখিল করে, দাখিল যখন করে এটা সংশ্লিষ্ট সার্কেলে চলে যায়। এরপরে সার্কেল অফিসারের কাজ হচ্ছে রিটার্ন গুলোকে যাচাই বাছাই করা, এখানে কি সঠিক তথ্য দিয়েছেন না ভুল তথ্য দিয়েছেন। প্রথমে দেখবে আপনার রিটার্নটা সঠিকভাবে দাখিল করা হয়েছে কিনা। যদি দাখিল করা না হয়, তাহলে আপনাকে কর অফিস থেকে নোটিশ প্রেরণ করা হবে। এই নোটিশের ভিত্তিতে ব্যাখ্যা দিতে হবে, মানে অনেক ধরনের, আস্তে আস্তে নিজেই ঝামেলার সম্মুখীন হবেন।
আবার এটার জন্য আপনি কর্মবিষ্কৃত এরপর আবার অডিটের বিষয় আছে, বিষয় আছে, উন্মোচনের বিষয় আছে, অনেকভাবে যে আর আপনি এখানে বলছেন আমার কিছুই নাই, সরকারকে বলছেন আপনি কিছুই নাই, অথচ আপনার এখানে বাড়ি গাড়ি সম্পদ সবকিছু আছে, তাহলে একটা মিথ্যা তথ্য হলো না? আর মিথ্যা তথ্যের পরিণাম এটা কখনো ভালো না। সো এই বিষয়টা নলেজে রাখতে হবে আপনাকে, এই বিষয়ে মাথায় রাখতে হবে। এটা আপনার মিথ্যা তথ্যের কারণে 5 বছর পর্যন্ত জরিমানার বিধান আছে, তারপরে আপনার 5 বছর পর্যন্ত জেলের বিধান আছে, 3 গুণ 4 গুণ পর্যন্ত আপনার যে পরিমাণ ট্যাক্স ধার্য করা হবে, ট্যাক্সের 3-4 গুণ পর্যন্ত 5 গুণ পর্যন্ত জরিমানার বিধান করা আছে, পেনাল্টির বিধান আছে। ইভেন এগুলা আপনার সঠিক সময়ে এগুলা পরিশোধ না করার কারণে আপনার অ্যাসেট ক্রোকের আপনার সম্ভাবনা পর্যন্ত রয়েছে। সো এই আয়কর রিটার্নকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। আপনার সঠিক হিসাব সঠিকভাবে আপনারা এই প্যাসকেট ফর্মের মাধ্যমে এখন তারা ইজি করে দিয়েছে, অনলাইন করে দিয়েছে। আপনারা বিষয়গুলো জেনে খুব সুন্দর করে রিটার্নটা সঠিকভাবে সাবমিট করুন, ওইটার এগেনস্টে আপনার প্রপার ব্যাখ্যা থাকে, তাহলে আপনার এই কোনো সমস্যা হওয়ার কোনো সম্ভাবনা নাই। এনবিআর বর্তমানে যেই পরিমাণ ইজি করে দিয়েছে, আপনি ঘরে বসে রিটার্ন দাখিল করতে পারছেন। আচ্ছা, আমি জানতে চাচ্ছি যে যারা ইতিমধ্যেই এই ভুলটা করে ফেলেছে, জানা অজানা যেভাবে হোক জিরো রিটার্ন দিয়ে দিচ্ছে, কিন্তু তাদের সম্পদ আছে, তাদের আয়ও আছে, তো তারা কিভাবে এই সমস্যা থেকে মুক্তি পাবে অথবা এই বিপদ থেকে মুক্তি পাবে আসলে প্রথমে এবং আইনগত পন্থায়? হ্যাঁ, খুব ধন্যবাদ, খুব সুন্দর একটা প্রশ্ন করছেন আপনি, খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, অনেকে যারা ভুল করে ফেলছে তারা কি করবে? আইনে এই সুযোগ আছে, ভুল সংশোধনের সুযোগ আছে, তবে এই সুযোগটা সারা জীবনের জন্য না। সুযোগটা হচ্ছে আপনি যখন থেকে রিটার্ন দাখিল করেছেন এর পরবর্তী 180 দিনের মধ্যে আপনাকে কি করতে হবে, যে আমি ভুল করেছি, সংশোধনী রিটার্ন দিতে চাই বলে আপনার একটা সংশোধনী রিটার্ন দেওয়ার সুযোগ আছে। আচ্ছা, ধন্যবাদ। আরেকটা বিষয় হচ্ছে, যারা প্রথম করদাতা মানে প্রথম রিটার্ন দাখিল করবেন, তাদের জন্য কি কি ডকুমেন্ট আপনার রিটার্ন দাখিলের সময় দরকার হবে? প্রথম করদাতা হোক আর দ্বিতীয় করদাতা হোক, যাই হোক, করদাতা রিটার্ন সাবমিট করার সময় ওনার যেই যেই তথ্যগুলা উনি দিবেন, যেমন একজন স্যালারিড পারসন কি দিবেন, যখন একজন স্যালারিড পারসন হবেন বেতন বিবরণী, উৎসটা, আয়ের উৎসটা আগে প্রথম উনি তো নিজেই ঘোষণা করবেন ওনার কোন কোন খাতায় আছে। একজন স্যালারিড পারসনের যদি শুধু আপনার এই স্যালারির মাধ্যমে ইনকাম থাকে তাহলে উনি বেতন বিবরণী দিবেন। স্যালারি এখন সব নিয়ম হয়ে গেছে ব্যাংকের মাধ্যমে দেওয়ার, ব্যাংক বিবরণীটা দিবেন। ইনকামের ক্ষেত্রে গেল, এর পরবর্তী কি আসছে, অ্যাসেটের ক্ষেত্রে বিভিন্ন অ্যাসেট, এই আপনার এরপরে আসছে ওনার ইনভেস্টমেন্টের ইস্যু, উনি বিভিন্ন জায়গায় ইনভেস্টমেন্ট করতে পারে, তখন ইনভেস্টমেন্টের ডকুমেন্টগুলো শো করবেন, যেগুলোর এগেনস্ট উনি অ্যাপ নেবেন, এই ডকুমেন্টসগুলো দিতে হবে। এরপরে যদি উনি চান ওনার এই যেই অ্যাসেটগুলো আছে, অ্যাসেটগুলোর ব্যাপারে উনি যদি তথ্য দেন, ওই অ্যাসেটের ডকুমেন্টসগুলো উনি সংগ্রহে রাখবেন। মোটামুটি এটা হচ্ছে আপনার স্যালারিড পার্সনের ক্ষেত্রে। তেমনি বাড়িওয়ালার ক্ষেত্রে উনি কি করবেন, বাড়ি ভাড়ার ডকুমেন্টস রাখবেন, ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে যে বাড়ি ভাড়া রিসিভ করেছেন এই ডকুমেন্টসগুলো রাখবেন, এগুলোই মূলত আর কি। তারপরে আপনার এই খাজনা রসিদগুলো রাখবেন আপনার যদি খরচ নিতে চান, এই সমস্ত মূলত ব্যাংকের স্টেটমেন্ট এটা কম্পালসারি। এছাড়া এগুলোর সাথে মোটামুটি আপনার যেই বাড়ির ডকুমেন্টসটা রাখবেন, এগুলোই। আর যা যা দাবি করবেন ওই দাবির এগেনস্ট এই ডকুমেন্টসগুলো মূলত রাখতে হবে। ব্যবসায়ীর ক্ষেত্রে সেম, অ্যাকাউন্ট স্টেটমেন্ট, ব্যাংক বিবরণী, এবং উনি যা যা তথ্যগুলো দিবেন ওই তথ্যের এগেনস্টে এভিডেন্সগুলো। কথা হচ্ছে যে আপনার যা সম্পদ, যা দায়, যা আয়, কোনো কিছু গোপন করা যাবে না, কারণ যেহেতু এখন ডিজিটাল যুগ, কর অফিস বা এনবিআর চাইলেই যে কোনো ব্যক্তির ব্যক্তিগত তথ্য দিতে পারে, তার সম্পদ কোথায় কি আছে সব জানতে পারে, ব্যাংকে কোথায় কত টাকা আছে সব জানতে পারে। এই জন্য কোনো কিছু গোপন করা যাবে না, গোপন করার সুযোগ নাই, সুযোগ গোপন করবেন। আমি বলি আপনার এনবিআর এর কাছে সব তথ্য অলরেডি চলে আসছে, আপনারা খুব শীঘ্রই দেখতে পাবেন। আপনার গতকালকে সেদিন আপনার এনবিআর চেয়ারম্যান বলছে আমাদের কাছে সব ডাটা আছে। এনবিআর ওইভাবে অ্যাকশনে যাচ্ছে না এখনো, ওনারা চাচ্ছে আপনারা উইলিংলি আপনাদের সবগুলো ঘোষণা করেন, ট্যাক্স দেন, শান্তিতে থাকেন। ওনারা চায় না কষ্ট করে, ওনারা খুঁজে বের করে এটা চায় না, কারণ আইনে এই ক্ষেত্রে খুব মানে ভয়ঙ্কর শাস্তির কথা বলা আছে, ফৌজদারি কথা বলা আছে, ক্রোকাদেশের কথা বলা আছে। আর সব ডাটা এখন যেহেতু স্মার্ট কার্ড, আপনার
এটা সার্ভারে আছে, এনবিআর এর সাথে লিংক করা, আপনার ব্যাংকের সবকিছু এখন ডিজিটাল হয়ে গেছে, এটা এনবিআর সার্ভারের সাথে লিংক করা। আপনারা এখন জমি জমার ইস্যুগুলা অনলাইন নামজারি করছেন, পিএসআর দিচ্ছেন, জমি যে রেজিস্ট্রেশন করছেন, কিনছেন আর বিক্রি করছেন, যাই করতেছেন, এটা কিন্তু আপনাকে এখন 3 সার্টিফিকেট জমা দেওয়া লাগে, পিএসআর জমা দেওয়া লাগে, রিটার্ন জমা দানের কাগজ জমা দেওয়া লাগে। তো অটোমেটিক্যালি এই বিষয়গুলা এনবিআর এর সার্ভারে চলে আসছে, এনবিআর এর ডাটা এনবিআর এর সার্ভারে সব চলে আসছে, ডাটা এনবিআর এর কাছে আছে, কষ্ট করে কিছু বের করতে হবে না। তাই পর দিবসের মধ্যে, পর দিবস পর্যন্ত এনবিআর অপেক্ষা করবে। এরপরে যেটা হবে, আগে তো অফিস থেকে কষ্ট করে খুঁজে বের করতে হতো, এখন যেটা হবে, কর দিবস আজকে শেষ হবে, কালকে থেকে সফটওয়্যার অটোমেটিক্যালি আপনার রিটার্নের সাথে যখন এই ডাটার মিসম্যাচ পাবে, সাথে সাথেই এনবিআর এর মূল সার্ভারে আপনার কি রেড ফ্ল্যাগ জারি হবে। তখন ওখান থেকে অটোমেটিক্যালি নোটিশগুলো কি হবে, অটোমেটিক্যালি নোটিশ করদাতা বরাবর চলে যাবে। আপনার করদাতা ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা করদাতার ক্ষেত্রে ওনার ব্যক্তিগত এনআইডি ভেরিফাইড নাম্বার দিয়ে কিন্তু এই পিন রেজিস্ট্রেশন করা হয়েছে। তারপর অনলাইন যেই আপনার এই রিটার্নের রেজিস্ট্রেশনটা করদাতার কিন্তু এই ভেরিফাইড মোবাইল নাম্বার দিয়ে কিন্তু করা হয়েছে। ইভেন যারা বিদেশে আছে তাদের ক্ষেত্রেও পাসপোর্ট, ভেরিফাইড ডকুমেন্টস, এগুলো নিয়ে কিন্তু করা হয়েছে। সো এনবিআর সার্ভারের বাইরে এখন কোনো কিছু আছে মনে করলে, আপনি যদি লুকিয়ে রাখছেন মনে করেন, এটা ঠিক উট পাখির মতো হবে। উট পাখি যেমন বালির মধ্যে মাথা রেখে দিয়ে মনে করে যে আমি লুকিয়ে আছি, আমার সবকিছু হিডেন আছে, হিডেনের একটা সময় ছিল, কিন্তু বর্তমানে ডিজিটালাইজ হওয়ার কারণে সবকিছু মুক্ত। আমরা মনে করছি আসলে সব আমরা হিডেন রাখছি, আসলে কোনো কিছুই হিডেন নেই। সো করদাতাদের জন্য পরামর্শ, আপনারা যথাযথ ট্যাক্স দিয়ে, আউফাও কথা না শুনে ট্যাক্স দিয়ে আপনারা আপনাদের রিটার্নের মধ্যে সবগুলো প্রদর্শনের মাধ্যমে নিজেকে সেফ রাখুন। সেফ রাখা খুব ইজি। ট্যাক্স অফিস এখন ভালো করদাতাদেরকে ট্যাক্স অফিস এখন কিন্তু আর বিরক্ত করবে না। অটোমেটিক্যালি আপনার নোটিশ যাবে, নোটিশের জবাব আপনাকে দিতে হবে, ট্যাক্স দিতে হবে, এগুলো করতেই হবে, কিছু করার নেই। আপনার টোটাল সার্ভার এখন এনবিআর কন্ট্রোলে, আপনার টোটাল ডাটা, আপনার কোনো কিছু লুকায়িত নেই। ধন্যবাদ আপনাকে, আমাদের অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ।